নমস্কার, আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা আজকে সঙ্গে পেয়েছি সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আপনাদেরকেও নমস্কার। আমরা শুরুতেই আপনার কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইব, আমাদের সর্বভারতীয় রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটা অন্যরকম লক্ষণ দেখা যাচ্ছে। শাসক দল বিজেপি রাম মন্দির নির্মাণ ঘিরে দেশ জুড়ে একটা উন্মাদনা তৈরি করছে। আপনি কি মনে করেন, রাষ্ট্রের এই ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মস্থান নির্মাণে রাষ্ট্রের এই ভূমিকা এটা কতটা কাম্য? এটা মোটেই কাম্য না। এটা ব্যক্তিগত মতের ব্যাপার না। আমাদের দেশের যে সংবিধান, তার যে মুখবন্ধ, যেটা গোটা সংবিধানের বলা যায় একেবারে তার যে মূল কথাগুলো, এগুলো সংক্ষিপ্ত পরিসরে তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ধর্ম নিরপেক্ষতা ভারত রাষ্ট্রের অন্যতম দৃষ্টিভঙ্গি এবং সংবিধানের মধ্যে নানাভাবেই তার ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি করা আছে। তো রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, ধর্ম ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তিনি তার পছন্দ মতো যে কোনো ধর্ম অনুসরণ করতেই পারেন। যদি কেউ কোনো ধর্ম অনুসরণ করতে না চান, তাতেও কোনো আপত্তি নেই। তাতে তার নাগরিকত্বের অধিকার হারাবার কিছু কারণও নেই। রাষ্ট্রের পক্ষে কোনো ধর্মের পক্ষে দাঁড়িয়ে কোনো ভূমিকা নেওয়ার সুযোগ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচনে কোনো রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি করে দাঁড়াতে পারে না এবং ভোটের সময় ধর্মের কথা বলে ভোট চাইতে পারে না। তা যদি হয়, যদি মামলা হয়, প্রমাণ যদি করা যায়, যদি কোনো প্রার্থী এই ধর্মের নামে ভোট চেয়ে জয় হাসিল করেছেন, তাহলে পরে তার এই জয়ের যে ব্যাপারটা, এটা বাতিল হয়ে যাবে। এরকম ঘটনা আছে ভারতবর্ষে, কেমন না? কাজেই সেদিক থেকে এবং আমাদের পাঠ্যপুস্তকেও এটা দৃষ্টিভঙ্গিগত বিষয়টি উপস্থিত করা কেমন, কিন্তু এতে কাউকে আলাদা করে প্রভাবিত করার কোনো সুযোগ কিন্তু সেখানে নেই। এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গির যে মূল যে কথাটা, যেভাবে আমরা বুঝে আসছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের বর্তমান সরকার, বিজেপি সরকার, মানে রাম মন্দির নিয়ে যেটা করছেন, এখন রামের নামে কোনো মন্দির হবে এ নিয়ে তো কারোর আপত্তির কিছু নেই, কিন্তু যে বাবরি মসজিদ ভেঙে রামের মন্দির হচ্ছে, এটা নিয়ে তো আপত্তি আছেই। তাতে করে আমাদের সুপ্রিম কোর্ট যে রায় দিল, সে রায় তো মানে বিতর্কিত। এই গোটা রায় লিখতে গিয়ে শত শত পৃষ্ঠা যেভাবে তারা ভরাট করলো, এই সমস্ত এদিক সেদিক শুদ্ধ ভুল ব্যাখ্যা বিশ্লেষণ সব করে সর্বশেষ উপসংহার যা টানলো, তাতে গিয়ে আগে যা যা লিখলো তারা সবই উলটপালট হয়ে গেল এবং পরিষ্কার তারা এখানে সেই অর্থে নিরপেক্ষ অবস্থান নিতে পারলো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবরি মসজিদ যে ভাঙা হলো, এরাই বলেছে এটা ঠিক হয়নি, এটা ভুল, এটা অন্যায়। কে ভাঙলো বলছে, আমরা তো প্রমাণ নাই আমাদের হাতে। তো এই পরিস্থিতি, এটার পেছনে রাষ্ট্রের মানে প্রভাব কতটা কাজ করেছে, এটা সাধারণ মানুষের, যারা খবর রাখেন, তাদের বুঝতে অসুবিধা হওয়ার কিন্তু কথা না, কেমন না? তো এদিক থেকে শ্রেণীবিভক্ত সমাজে আমরা আছি এবং এই রাষ্ট্রের যারা ধারক বাহক, তাদের নিজস্ব একটা মানে শ্রেণী দৃষ্টিভঙ্গি আছে, অবস্থান আছে। তার সঙ্গে মিলিয়ে তারা সমস্ত জিনিসটা নিজেদের মতো করে তারা সাজিয়ে নেওয়ার চেষ্টা করে। ফলে এই যে বিচার ব্যবস্থা, তাকে তারা প্রভাবিত করবে না এটা মনে করার কারণ নেই। দ্যাট অ্যাপার্ট, এখন যে জিনিসটা হচ্ছে
সেটাতে প্রধানমন্ত্রী যেভাবে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, গোটা মানে প্রশাসনটাকেই তো ব্যবহার করার চেষ্টা করছেন। দলগতভাবে বিজেপি কি করছে সেটা স্বতন্ত্র কথা, কিন্তু সরকার, প্রধানমন্ত্রী, তিনি তো সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছেন, ধর্মকে নিয়ে রাজনীতি করছেন, যেটা ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী। এটা তো হওয়া উচিত না, এটা সেদিক থেকে ঠিক হচ্ছে না। আর রাম মন্দির করছেন, এটা অনেক বছর যাবতই তারা করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মাথায় করে ইট নিয়ে তারা এসছেন, করসেবা করেছেন। এই করসেবাকে ভিত্তি করে নানা ঘটনা ঘটেছে, এগুলো জানেন ভারতবর্ষের মানুষ যারা খবর রাখেন। সেই মানুষই তো এখন প্রশ্ন করতে শুরু করেছেন, রামরাজ্যটা কোথায়? মন্দির তো হলো, আমাদের ঘামেই তো মন্দির তৈরি হলো, আমরাই তো ইট সংগ্রহ করে নিয়ে গেলাম, আমাদের পয়সা কড়িতে তো সমস্ত জিনিস কেনা হলো, তৈরির কাজে এই পয়সাই তো ব্যয় হলো। তো আমাদের তো যে ধারণা দেওয়া হয়েছিল রাম মন্দির মানে সব মুশকিল আসান, জিনিসের দাম কমেছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, বেকার সমস্যার সমাধান হয়েছে, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে, শ্রমিক তার অধিকার সেইভাবে রক্ষা করতে পারছে। এই প্রশ্নগুলি মানুষ করতে শুরু করেছেন। আপনি বলছেন যে মানুষ এই সমস্ত তাদের জনজীবনের বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, কিন্তু সংসদীয় গণতন্ত্রের উপরেই তো আমরা একটা আক্রমণ দেখতে পাচ্ছি, যখন একসঙ্গে প্রায় 150 সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মানুষের এই যে আপনি কণ্ঠস্বরের কথা বলছেন, তা প্রতিবাদের শেপ পেতে পারবে না? এই যে 146 জন লোকসভা এবং রাজ্যসভা, এই সংসদটাকে তো শাসক দল রাবার স্টাম্প বানিয়ে দিয়েছে। আমাদের সংবিধানে অন্যতম মূল কথা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। ভোট হবে, এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। যারা জিতলেন, সংখ্যায় বেশি পেলেন, তারা সরকার করবেন, যারা সংখ্যা বেশি পেলেন না তারা বিরোধী দলে বসবেন। কিন্তু যারা সরকার করলেন তাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে বিরোধীদের মর্যাদা দেওয়া। এরাও তো জনগণের প্রতিনিধিত্ব করছে, তাদের চোখ কান খোলা রেখে সরকারের কার্যকলাপ তারা নজরদারিতে রাখবেন। ভুলগুলিকে ভুল বলবেন, বেঠিকগুলিকে বেঠিক বললেন, যেগুলো সঠিক বলবেন না এটা ঠিক আছে বলছেন, দেখি আপনারা কি করে কার্যকরী করেন। জনজীবনের যে মূল প্রশ্নগুলো, এগুলো যদি কিছুই তারা না করেন, এগুলোও তারা তুলবেন, নাহলে সরকারই বা কী করে কাজ করবেন? এটাই তো পদ্ধতি। কেমন না, ভারতবর্ষের সংবিধান যখন সংসদ যখন বসতো, পৃথিবীর মানুষ তার দিকে মানে নজর নিবদ্ধ করত, কারণ আমাদের এই সংসদের মধ্যে অত্যন্ত উচ্চ পর্যায়ের আলোচনা হতো, অত্যন্ত উচ্চ পর্যায়ের আলোচনা হতো। এবং এগুলো কারোর ব্যক্তিগত পাণ্ডিত্য প্রকাশ করার জন্য না, এটা প্রতিষ্ঠিত করার জন্য না, জনস্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, কেন হওয়া উচিত না, কেন হওয়া উচিত, এইভাবেই তো বিষয়গুলি আসতো। কেমন না, এখন তো সংসদ চলছেই না। গত বছর 1.5 আগে থেকে আমরা যেটা লক্ষ্য করছি, আগে অভিযোগ ছিল বিরোধীরা সংসদ চলতে দিচ্ছে না, সরকারকে কাজ করতে দিচ্ছে না, আইন পাস করতে দিচ্ছে না, হই হুল্লোড়ি করে বন্ধ করছে। যদিও সমস্ত অভিযোগগুলো ঠিক না, প্রশ্ন তুললে এটা যদি হই হট্টগোল হয়, তাহলে প্রশ্নটা কেন, প্রশ্নটা কি, এটা জানার চেষ্টা করো। তুমি যদি শুনতে না চাও, হই হট্টগোল হবে, তো কণ্ঠস্বর তো শোনাতে হবে, তাই না? তাহলে এই পরিস্থিতিতে এখন দেখা যাচ্ছে, গত বছর 1.5 যাবৎ যেটা লক্ষ্য করছি, 19-এর লোকসভা নির্বাচনের পর শাসক দল গোলমাল করছে সংসদের ভেতর, মন্ত্রীরা যুক্ত হয়ে যাচ্ছেন, বিরোধীদের প্রশ্নই তুলতে দিচ্ছে না, কথাই বলতে দিচ্ছে না, সময় তো দিচ্ছেই না, কথাও ঠিকমতো বলতে দিচ্ছে না, তাদের প্রশ্ন কেটে দিচ্ছে, উত্তর দিচ্ছে না, তাদের স্টার্ট কোশ্চেন আনস্টার্ট করে দিচ্ছে, এবং স্টার্ট কোশ্চেন সাপ্লিমেন্টারি সেভাবে করার সুযোগ তারা পাচ্ছে না।
কোনো আইন, নূতন কোনো আইন সংসদে উপস্থিত করলে পর প্রাথমিকভাবে ইন্ট্রোডাকশনের পর এটা স্ট্যান্ডিং কমিটি অথবা সিলেক্ট কমিটিতে যাবে। নতুন আইন তৈরি করতে গেলে তার ভেতরে যেতে হবে। তাতে যারা আইন আদালত নিয়ে যুক্ত, তাদের মধ্যে যারা বিশেষভাবে দক্ষ অভিজ্ঞ, তারা ওখানে তাদের ডাকবেন, ব্যাখ্যা চাইবেন, সরকার পক্ষ কেন এটা করলেন তাদের বিশ্লেষণ চাইবেন। অন্যরা যারা, তারা এগুলি সব শুনে তাদের মতামত দেবেন, তারা নতুন করে যুক্ত। এই করে একটা আইন যাতে মোটামুটি নির্ভুল হয় এবং মানুষের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যাতে না যায়, সেইভাবে করে আইনটা তৈরি করতে হয়। তারপরে এই বক্তব্যের নির্যাস নিয়ে এই আইনের যদি সংশোধন কিছু করার থেকে করে আবার পার্লামেন্টে আসবে। বন্ধই হয়ে গেছে। এগুলো উপস্থিত করছে, 2 দিন 3 দিন সময় দিচ্ছে, তারপরে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে তারা এগুলি পাস করিয়ে নিচ্ছে। তাহলে এই যে পরিস্থিতিটা, এবারকার যে অধিবেশনটা হলো, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে তারা এই সংসদটাকে ব্যবহার করলো, যেটা মাঝখানে আমি বললাম, এটা রাবার স্টাম্প করে ফেলেছে, কোনো প্রশ্নই করতে দিচ্ছে না। এবং এটা সবটা দেখে যেটা মনে হচ্ছে যে কতগুলি কালো আইন তারা পাস করবে, এই নির্বাচনী মানে এই যে আমাদের কমিশন তৈরি করা থেকে আরম্ভ করে, এবং এগুলো করতে গেলে পর বাধা আসবে, প্রশ্ন উঠবে এবং কোনো মতেই পাস করতে তারা দেবে না। কিন্তু এদের এগুলো পাস করতে হবে। কারণটা কি? তারা তো জনগণের উপর আস্থা হারিয়ে ফেলছে, জনগণ তো তাদের উপর বিশ্বাস রাখতে পারছে না। ফলে তার যে গণতান্ত্রিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো হরণ করে তার কণ্ঠ রোধ করবার জন্যে এই আইনগুলি পাস করতে হবে। নাহলে এরকমভাবে 146 জন সাংসদকে সাসপেন্ড করা, আমাদের এই সংসদীয় যে ব্যবস্থা, তার যে ইতিহাস, এই ইতিহাসে এত সংখ্যক সাংসদ একসাথে এইভাবে আগে সাসপেন্ডেড হয়নি। হয়েছে 50, 60, 70, 80, 100 এগুলি হয়েছে, দেখেছি আমরা, কিন্তু ইট ইজ এ হিউজ নাম্বার। ফলে যেটা বলছেন তার প্রতিক্রিয়া হবে না। তার মানে দাঁড়াচ্ছে কি, সংসদটাকেই সেখানে অচল করে দিচ্ছে, এটাকে কাঠপুতুল করে দিচ্ছে। এবং ওই যে বললাম রাবার স্টাম্প, প্রকৃত অর্থে রাবার স্টাম্প। ওরা বলছে হাত তোলা ভোটেরও দরকার নেই, হই হুল্লুরি করছে, হ্যাঁ, শব্দ করছে, ইয়েস নো করে পাশ করিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। এই সমস্ত আইনগুলি পাস হলো, এখন রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি তো ফিগারেটিভ হেড, বলা যায় ওই জায়গাটা আরেকটা রাবার স্টাম্পের মতোই। সরকার থেকে পাঠালে সাইন করা ছাড়া তো অন্য কোনো মানে ব্যত্যয় বা ব্যতিক্রম আমাদের অভিজ্ঞতার মধ্যে এরকম ঘটতে দেখা যাচ্ছে না। ফলে এই জায়গায় চলে যাচ্ছে। এটা কি? এটা তো গণতন্ত্রের বিপদ। এটা বিরোধী দলকে মানে দাবিয়ে রাখা, তার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া, এটা একটা দিক, কিন্তু সামগ্রিকভাবে তো এটা গণতন্ত্রের বিপদ। আপনি সংসদীয় গণতন্ত্রের উপর এই আক্রমণ এবং তার পাশাপাশি এই যে ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তির উপর যে আক্রমণের কথা বলছেন, আমরা পশ্চিমবঙ্গে এই রাজ্যের পরিস্থিতিতে, এই রাজ্যের পরিপ্রেক্ষিতে শাসক দলকে দেখতে পাচ্ছি যে তারাও অনেক সময়তেই এই ধর্মের সঙ্গে, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তারাও মন্দির বা বিভিন্ন অনুষ্ঠানের কথা বলছে, শাসক দল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী। আপনি কি মনে করেন এই পদ্ধতিতে, এই যদি রাজ্যে তারা শাসন চালায় এই পদ্ধতিতে, তাহলে এই বিজেপির বিপদকে এ রাজ্যে রোখা সম্ভব? না, এটা তো লক্ষ্য করছে, এটা প্রতিযোগিতায় নেমেছে। এই শুনলাম আপনাদের এই সরকার, তারা নাকি ঘোষণা করেছে ওখানে রাম মন্দির হয়েছে, এখানে জগন্নাথের মন্দির হবে, তার জন্য নাকি 400 কোটি না 500 কোটি খরচ হবে। কেমন না? তো এর থেকে কি বোঝা যাচ্ছে? আপনাদের এখানে চালু হয়েছে দুর্গোৎসবের সময়, হ্যাঁ, তাদের পছন্দের ক্লাব বাছাই করে তালিকা করে পুজোর জন্য চাঁদা দিচ্ছে। চাকরি হচ্ছে না, কিন্তু স্কুলে মাস্টার নাই, কিন্তু কলেজে অধ্যাপক নাই, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ রুগীদের বাইরে থেকে কিনে আনতে হয়। আপনাদের এখানকার মানুষদেরই অভিজ্ঞতা, এখানকার মানুষদেরই অভিজ্ঞতা। কেমন না? সরকারি স্কুল নতুন করে হচ্ছে না, বরং স্কুল বন্ধ হচ্ছে, বেসরকারি হাতে সমস্ত চলে যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছু। তাহলে এরকম একটা জায়গায় জনদরদি যদি হও, এগুলি দেখো, মানুষকে কেউ গিয়ে সরকারের কাছে দাবি করেছে আমাদের এখানে একটা, ওখানে যখন রাম মন্দির হচ্ছে আপনি আমাদের একটা জগন্নাথের মন্দির করুন। জগন্নাথ দেব নিয়ে তো কারোর কোনো প্রশ্ন নেই,
তো এটা সরকার কেন দায়িত্ব নিচ্ছে? ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আর এই যে সিদ্ধান্ত, এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনাদের সরকার, তার যে দল, তারাই এই বিজেপিকে জনবিচ্ছিন্ন করা, সামনের লোকসভা নির্বাচনে পরাস্ত করে ভারতবর্ষকে রক্ষা করা, তার গণতন্ত্র রক্ষা করা, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ সেটাকে যাতে ঠিকভাবে সুসংহত করা যায় এবং জনজীবনের সমস্যার যাতে সমাধানের জন্য একটা বিকল্প নমনীয় কর্মসূচির ভিত্তিতে একটা নূতন ধরনের সরকার করা যায়, এই যে আবেদন আমরা যা শুনছি, তাতে তো আপনাদের এই রাজ্যের সরকার যে দল চালায়, তার যে মূল নেতা নেত্রী, তারা তো একই কথা বলছে, কিন্তু ওখানে কথা আর এখানের পদক্ষেপ এ তো মিলছে না। এই তো মানে রাতকে দিন, দিনকে রাত করে দেওয়া হচ্ছে। মানুষ বিচার করবেন, পশ্চিমবাংলার মানুষ তো বোকা মনে করার কারণ নেই। ঠিক এই সংসদীয় গণতন্ত্রের উপরে যে আক্রমণ এবং কণ্ঠরোধের কথা বলছিলেন, আমরা এ রাজ্যেও দেখতে পাচ্ছি যে বিরোধী শূন্য বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে এইরকম বিরোধী শূন্য করবার একটা প্রচেষ্টা রয়েছে। আপনি কি মনে করেন এটা এ রাজ্যের গণতন্ত্রের পক্ষে ভালো কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে? এই রাজ্য বলছেন কেন, এটা তো একটা নেতিবাচক অশুভ দৃষ্টান্ত। এখান থেকে শিখে আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলো 2018-র পর। ওখানে একই জিনিস হচ্ছে। বামফ্রন্ট সরকার যদি না থাকতো, 18 নির্বাচন তো বামফ্রন্ট সরকার থাকার সময় হয়েছে, গণতন্ত্রের উপর যদি হস্তক্ষেপ করতো বামফ্রন্ট সরকার, তো বিজেপি আসতে পারে না। ভোটের পর বাইরের, ত্রিপুরার বাইরের যারা সাংবাদিক, তারা ত্রিপুরায় গেছিলেন, ভোটের আগেও ছিলেন, ভোটের পর মাঝখানে একটু গ্যাপ আছে, ভোট গুনতে সময় লাগবে, এই সময় সব দলের নেতাদের সঙ্গে কথা বলছে। বিজেপি থেকে আরম্ভ করে সমস্ত দলের নেতাদের সঙ্গে তারা কথা বলেছেন, সবাই মিলে বলছে ভেরি পিসফুল, মোর দেন 90%, 92% ভোট হয়েছে। হয় নাকি ভারতবর্ষের কোথাও? আর ইউ হ্যাপি? বলে না, ভোট নির্বিঘ্ন হয়েছে, কোনো অভিযোগ নেই, ইনক্লুডিং বিজেপি বলেছে, কোথাও কোনো বাধা পায়নি। সেই তোমরা প্রত্যাশার বাইরে গিয়ে সরকার যখন দখল করলে, তারপর থেকেই শুরু হলো গণতন্ত্রের উপর আক্রমণ। পঞ্চায়েতের ভোট হলো না, 96% পঞ্চায়েতের আসন কাউকে দাঁড়াতেই দিল না। নগরের ভোট তাই হলো। মুখ্যমন্ত্রীর সরকারি বাড়ি থেকে 150 মিটারের মধ্যে স্কুল, ত্রিপুরার 1 নম্বর স্কুল, সেই স্কুলে ভোট হচ্ছে, নগরের ভোট। 10:30টার পর কাউকে আর ভোট দিতে দিচ্ছে না, বলছে না কেন আসছে না, তো পরিশ্রম করে আমরা আছি তো। এখান থেকে 150 মিটারের মধ্যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টার, সেখানে তিনি বসে আছেন। এই যদি হয়, কিসের ভোট? তারপর হলো আমাদের পার্লামেন্ট ইলেকশন 2019-এর, তাতে কি হলো? ভারতবর্ষে 1952 সালের পর কোনো লোকসভা নির্বাচনে কোনো একটা পার্টিকুলার কনস্টিটুয়েন্সিতে রিপোল এত সংখ্যক বুথে হয়নি। আমরা তো দাবি করেছি আমাদের পলিট ব্যুরো থেকে আরম্ভ করে অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলো যে এই ভোট বাতিল করো, নতুন করে ভোট করো। এখন সরকার, আপনার ইলেকশন কমিশন তাকে নানাভাবে, তারাই তো বগল দাবা করে রাখবার চেষ্টা করছে। এখন তো বগল দাবা করেই ফেললো এই আইন সংশোধন করে নিয়ে। এরাও এতটা লজ্জায় পড়েছে, এত তথ্য তাদের হাতে এসছে, বাতিল না করেও এসে পোলিং বুথে রিপোল করতে তাদের হয়েছে। কেন হয়েছে? এটা বামফ্রন্ট সরকার না তো, বিজেপি সরকার। কেমন? এরপরে আবার একটা বিধানসভা নির্বাচন 2023, একই জিনিস হলো, অধিকাংশ জায়গায় মানুষ ভোট দিতে পারলো না। কেমন না? ফলে আপনি যে পশ্চিমবাংলার কথা বলছেন, এখানে এই জিনিসগুলো দেখে তারা শিখেছে, শিখে ওখানে করেছে। আবার ওখানে আপনাদের এখানকার শাসক দল, তার যে প্রধান নেত্রী, তিনি ওখানে বক্তৃতা করতে গেছেন, বিজেপিকে হারাতে হবে, গণতন্ত্র উদ্ধার করতে হবে। ত্রিপুরার মানুষ আস্তে আস্তে জিজ্ঞেস করছেন, পশ্চিমবাংলায় গণতন্ত্রকে জ্বালিয়ে দিয়ে ত্রিপুরায় গণতন্ত্র রক্ষা করতে এসছেন, আসলে কি রক্ষা করতে এসছেন, না যারা গণতন্ত্র ধ্বংস করছে তাদের বিরুদ্ধে যে ভোট, এই ভোটে ভাগ বসিয়ে তাদেরকে সরকারের টিকে যেতে সাহায্য করবার জন্য এসছেন? মানুষই প্রশ্ন করেছেন। তো জামানত তো তাদের সবগুলো বাজেয়াপ্ত হয়েছে। এই প্রথম থেকেই লড়াই করছে বামফ্রন্টের বিরুদ্ধে।
কেমন না? ফলে আপনাদের এখানে যে কথাটা বলছেন, এটা কি করে মানুষের জন্য কল্যাণে আসবে? এটা হয় নাকি? এটা হতে পারে না তো। কাজেই গণতন্ত্রকে শাসকরা তখনই আক্রমণ করে, এই গণতন্ত্র বা এই যে অধিকারটা সংবিধান দিয়েছে মানুষকে, এটা জনগণের হাতে একটা অস্ত্র। তার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, ক্ষুধা আছে, যন্ত্রণা আছে, বেকারি আছে, হ্যাঁ, জামা নাই, কাপড় নাই, অসুস্থ হলে ওষুধ কিনতে পারে না, কার কাছে যাবে? সরকারের কাছে যাবে। শুনে না, শুনবার জন্য লোক নাই। এরকম জায়গায় তাকে শুনতে বাধ্য করা এবং এই সমস্যাগুলি সুরাহার জন্যে সরকারকে কিছু করতে বাধ্য করার জন্য এই অধিকারটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে। এই আন্দোলন সংগ্রামটাকে শাসকরা যখন ভয় পায় যে মানুষ তো যাচ্ছে, আমার পক্ষে তো এই সরকারের আসনে টিকে থাকা সম্ভব হবে না, কাজেই তাকে দাবাতে হবে। দাবাতে গেলে এই অস্ত্রটাকে হরণ করতে হবে, যেটা বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে করছে, এটা আপনাদের এখানেও হচ্ছে। এটা আপনাদের এখানকার শাসক দলের পক্ষে এটা সহায়ক না। তারা যে জিতছেন, এই ভোট পাচ্ছেন, কি করে পাচ্ছেন আপনারাও দেখছেন, ভারতবর্ষের মানুষ যারা খবর রাখে তারাও বুঝতে পারছে। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে ত্রিপুরায় গণতান্ত্রিক পরিসর কীরকমভাবে কণ্ঠরোধ করা হয়েছে, সেখানে পরিসর কীভাবে ধ্বংস করা হচ্ছে। এর পাশাপাশি আমি ত্রিপুরা সম্পর্কে আরেকটা বিষয় জানতে চাইব। এই প্রশ্নটা আমি আপনাকে করব আরও বেশি এই কারণে যে মণিপুরে একটা খুব খারাপ ঘটনা, খুব খারাপ পরিস্থিতি আমরা দেখতে পেলাম। সেখানে দুটো জনজাতির মধ্যে একটা সাম্প্রদায়িক হিংসা ইত্যাদির ফলাফল আমরা খুবই বিষাক্ত পরিবেশ দেখতে পেয়েছি। ত্রিপুরায় বামফ্রন্ট সরকার যতদিন ছিল, আপনি মুখ্যমন্ত্রীও ছিলেন, জনজাতি বিভিন্ন জনগোষ্ঠীগুলোর মধ্যে সম্পর্ক রক্ষায়, আপনারা একটা ঐক্য রক্ষায় একটা ভূমিকা নিয়েছিলেন। বর্তমান বিজেপি সরকারের শাসন ক্ষমতায় থাকাকালীন সেই পরিস্থিতিটা কীরকম অবস্থায় আছে? এটার জবাব দিতে গেলে তো অনেক সময় লাগবে, আমি খুব সংক্ষেপে বলব। প্রথম কথা হচ্ছে, ত্রিপুরায় এখন কোনো সরকার নাই, নামে কোনো কাজকর্ম নাই, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বিষ খেয়ে আত্মহত্যা, কাজের সন্ধানে ত্রিপুরার বাইরে লোকরা যাচ্ছেন। আগে শুধু ছেলেরা যেত, এখন মেয়েরাও যাচ্ছে। অধিকাংশ ট্রাইবেল, যে ট্রাইবেলদের কথা বললেন, ওখানে কাজ করতে গিয়ে বেঘুরে মারা যাচ্ছে, মৃতদেহ, লাশ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না। মা বাবা চিৎকার করছে, কাঁদছে, পাশের বাড়ির মানুষ গিয়ে খবর নিচ্ছে কী হয়েছে, তখন সমস্ত ঘটনা শুনছে। কোনো কোনো ক্ষেত্রে একটা দুটো মৃতদেহ ফিরিয়ে এনেছে, অধিকাংশ তারা ফিরিয়ে আনতে পারছে না। তো সরকারটা কোথায়? অরাজকতা চলছে, আইনের শাসন দখল করেছে জঙ্গলের অরাজকতা। এই যে পরিস্থিতিটা চলছে, দুর্নীতি ছেয়ে গেছে, সরকার এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যেই, কেমন না? এবং পত্রিকায় প্রতিনিয়ত উঠছে, মন্ত্রীদের, বিশেষ করে মুখ্যমন্ত্রীকে চিহ্নিত করে বলছে ফাইল স্তূপীকৃত হয়ে যাচ্ছে, দিনের পর দিন, সপ্তাহ সপ্তাহ পড়ে থাকছে। মুখ্যমন্ত্রী তো মানে পূজার মণ্ডপ থেকে শুরু করে সব অনুষ্ঠানই মানে দ্বার উদ্ঘাটনে যাচ্ছেন, তার অফিসটা কে সামলাবে? তার ফাইল তো তাকেই দেখতে হবে, তাকেই স্বাক্ষর করতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। আমি সংক্ষেপে বললাম। খুন খারাপি প্রতিদিন হচ্ছে, প্রতিদিন রাস্তায় লাশ পাওয়া যাচ্ছে, মহিলাদের পর্যন্ত। মানুষ খবর দিচ্ছে পুলিশকে, পুলিশ মৃতদেহ মানুষের সহযোগিতায় যখন ফিরিয়ে আনছে তখন জিজ্ঞেস করছে কী করে হলো, তদন্ত না করেই বলে দিচ্ছে এটা বোধহয় দুর্ঘটনা অথবা আত্মহত্যা। তার মানে হয়ে গেল, আর কোনো তদন্তই হবে না। কারণটার গভীরেই সেখানে যাওয়ার চেষ্টা করছে না। মা বোনদের উপর অপরাধ প্রচণ্ড রকমভাবে বাড়ছে। সেই জায়গায় এরা যখন থানায় যাচ্ছে, সব থানার কথা বলছি না, এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে অধিকাংশ থানাতে গেলে দারোগাবাবুরা মামলা নিচ্ছেন না, বলছেন কেন এসছেন, এটা তো মামলা মোকদ্দমায় পয়সা খরচ হবে, লাভটা কী হবে, ফিরে যান। ওখানে মণ্ডলের লোকদের সঙ্গে কথা বলুন। মণ্ডল মানে হচ্ছে বিজেপির এক একটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে কমিটি, এটাকে তারা মণ্ডল বলে, তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে মীমাংসা করে নেন। মামলা হচ্ছে না। কোনো কোনো জায়গায় মায়েরা বোনেরা গিয়ে দেখছেন
যাদের দ্বারা তারা আক্রান্ত হলেন তাদের ইজ্জত লুণ্ঠিত হলো, তারা দারাগোবর সঙ্গে বসে সেখানে চা বিস্কিট খাচ্ছে। তো বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে এই ধরনের একটা পরিস্থিতি চলছে। তো এই পরিস্থিতির মধ্যে আপনি যে ট্রাইবেলদের কথা বললেন, তাদের অবস্থা আরও খারাপ। আমাদের এখানে একটা উপজাতি অধ্যুষিত এলাকা নিয়ে সংবিধানের 6ষ্ঠ তফসিল মোতাবেক একটা জেলা পরিষদ আমরা তৈরি করেছি। এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উদ্যোগে বামপন্থীদের সম্মিলিত সংগ্রামের ফলশ্রুতিতে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের রাজ্যে কংগ্রেস দলের বিরোধিতা সত্ত্বেও তিনি যখন দেখলেন বিধানসভায় সব একসাথে মিলে, তখন বিধানসভায় আমরা বামফ্রন্ট 56 জন আর টিউজেস 4 জন, সব মিলে 60 জন একসাথে যখন বলল এটা করতে হবে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বুঝলেন এটাকে আর আটকে রাখা যাবে না। কংগ্রেস কিন্তু তখন স্লোগান তুলেছে এই জেলা পরিষদ হওয়া মানে ত্রিপুরা ভাগ হয়ে যাবে, হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাবে, জেলা পরিষদ এলাকায় অনুপজাতি যারা তারা 2 নম্বর নাগরিক হবে। এগুলো মোকাবেলা করে কিন্তু আমরা এসেছি। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি যে কথা বলছেন, আমাদের ত্রিপুরায় যে কমিউনিস্ট পার্টির যে বিকাশ, এটার ভিত্তিভূমি তৈরি করেছে উপজাতি অংশের মানুষের গণতান্ত্রিক আন্দোলন। জনশিক্ষা সমিতি গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছে। নিরক্ষরতা দূর করতে হবে, দারিদ্র্যমুক্ত হতে হবে, রাজন্য শাসন, তার উপর আক্রমণ রাজার আমলে হয়েছে। 3 বছরের ব্যবধানে গণমুক্তি পরিষদ তৈরি হচ্ছে, নূতন ধারায় আন্দোলন। এবং এরা যে আন্দোলনটা করতেন, উপজাতি আন্দোলন আলাদা না, উপজাতি অনুপজাতি মিলে উপজাতিদের দাবি, উপজাতি অনুপজাতির দাবি, ত্রিপুরার উন্নয়নের প্রশ্নে আন্দোলন। সেই রাজন্য শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা ত্রিপুরায় সরকার, তারাই স্লোগান তুলেছিলেন যে মানুষের ভোটে আমরা সরকার চাই, প্রজার ভোটে আমরা সরকার চাই, রাজার ইচ্ছা মতো চলবে না। তাহলে এই জায়গা থেকে শিক্ষা, স্বাস্থ্য, উপজাতি অধ্যুষিত এলাকায় মৌলিক পরিকাঠামো, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে বামফ্রন্ট সরকার আসার পরে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এবং আমরা সরকার চালাবার সময় খোলামেলা আমরা বলেছি 100 টাকা যদি আমরা খরচ করি উন্নয়নের জন্য, তাতে নিদেন পক্ষে 60 টাকা খরচ হবে উপজাতি এলাকার জন্য। কেমন না? সেখানে ধর্ম, বর্ণ, সম্প্রদায় এগুলো নিয়ে কোনো প্রশ্নই ছিল না, হিন্দু মুসলমান নিয়ে কোনো প্রশ্ন ছিল না, সবাই একাকার। হিন্দুদের অনুষ্ঠানে মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্টরা আসছেন, বুদ্ধিস্টদের অনুষ্ঠান, তারপরে খ্রিস্টানদের অনুষ্ঠান, মুসলিমদের অনুষ্ঠান, হিন্দুরাও অংশগ্রহণ করছেন, কোনো বিভাজন ইত্যাদি ছিল না। এই জায়গাটাতে এখন বিজেপি সরকার আঘাত করার চেষ্টা করছে, সারা দেশের মধ্যে বিভাজনের রাজনীতি নিচ্ছে। তাকে ভিত্তি করে ব্রিটিশ থেকে শিখে নিয়ে শাসন করার যে রাস্তা আমাদের ত্রিপুরায় তারা করার চেষ্টা করছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে 18 নির্বাচনে গণতান্ত্রিক পরিমণ্ডলে ভোট হওয়ার সুবাদে তৎকালীন সময়ে কংগ্রেসের সাহায্যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করে 51 ভাগের মতো ভোট পেয়ে তারা সরকারে এসেছিল। 23-এর নির্বাচনে 5 বছরের ব্যবধানে সেই ভোট কমে 39-এ চলে আসে, আসন সংখ্যা 10 থেকে 11টা কমে যায়। এই যে পরিস্থিতি, এটা তাদেরকে ভীত সন্ত্রস্ত করেছে। ফলে গণতন্ত্রের উপর আক্রমণ, ফ্যাসিস্ট আক্রমণ আরও তীব্র হচ্ছে এবং বিভাজনের রাজনীতি মুসলিমদের উপর আক্রমণ করছে, যেটা ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময় ছিলই না। তারা এখন শঙ্কিত। তাদের পাশে বামফ্রন্ট ছাড়া, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছাড়া আর কে আছে? এখন উপজাতিদের মধ্যেও সেখানে এই অবস্থা। এই যে আপনার গত 26 তারিখ জনজাতি সুরক্ষা মঞ্চ, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, তারা পেছন থেকে এটা তৈরি করেছে, ফ্লট করেছে। আর ওখানকার বিজেপি সরকার তাদের পারমিশন দিয়েছে, তারা মিছিল করবে আগরতলায় 25 তারিখ, যীশু খ্রিস্টের জন্মদিন। সারা পৃথিবীতে এক্সমাস পালন হয়, হ্যাঁ, এটা দারুণ উৎসব। সেই তারিখে তারা মিছিল করবে আগরতলায়। কি তাদের দাবি? উপজাতিদের মধ্যে যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে অথবা খ্রিস্টান, তাদেরকে সংরক্ষণের সুযোগ দেওয়া যাবে না, এটা বাতিল করতে হবে। বুঝতে পারছেন? আমি অন্য বিস্তৃত গেলাম না। প্রতিবাদ হলো 25 করলেন না, 26 তারিখ দিলেন।
সমস্ত বিভিন্ন রাজ্য থেকে নেতাদের নিয়ে গেল এবং সেখানে গিয়ে তারা বলছে সংবিধানের 342 নম্বর ধারা সেটাকে সংশোধন করতে হবে। আমাদের দেশের সংবিধানে তফসিলি উপজাতি অংশের মানুষ তাদের যে সংরক্ষণের সুযোগ তার ব্যাখ্যাটা কী? অনাদিকাল থেকে দেখা যাচ্ছে এই অংশের মানুষ শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে পেছনে পড়া, একটা অসম অবস্থায় আছে। ওখান থেকে তাদের তুলে আনতে হবে। তুলে আনতে গেলে পরে তালিকাভুক্ত করে এই বিষয়গুলি বিবেচনায় রেখে এদেরকে কতগুলি বিশেষ সুযোগ দিতে হবে। তার মধ্যে সংরক্ষণ, ধর্মের কোনো কথা নাই, কোনো কথা নাই। তাহলে বিজেপি সরকার এটাকে এলাও করলো কী করে? কে প্রতিবাদ করছে? বামপন্থীরা করছে। কাজে এই যে বললেন এই বিভাজনের রাজনীতি আর গণতন্ত্রের উপর আক্রমণ, এই দুটো থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে এরা জনগণ থেকে বিচ্ছিন্নিত শুরু করেছে। ক্ষমতায় টিকে থাকতে হবে, তার জন্য এই রাস্তায় তারা পার্শ্ব করার চেষ্টা করছে। এছাড়া তো ওদের সামনে বিকল্প কিছু নেই। মণিপুরের কথা আপনি বললেন, কি চলছে? 8 মাস হয়ে গেল, প্রধানমন্ত্রী সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। কেমন বিশ্ব নেতা নাকি তিনি? আপনি মণিপুরে যেতে সাহস পেলেন না। তার পরিণতি কী হলো? মিজোরামের নির্বাচনে প্রার্থী সব 40টা মাত্র আসন, সেখানে প্রার্থী দিতে পারলেন না। MNF তাদের সঙ্গে হাত ধরাধরি করে চলে, এদের সঙ্গে মিলেমিশে কয়েকটা আসনে দাঁড়িয়েছেন। MNFও হেরেছে, তারা সরকারে ছিল। একটা নতুন দল সরকার তৈরি করে ফেলেছে। একজন পুলিশ অফিসার রিটায়ারমেন্টে গেছেন, তিনি নতুন করে দল তৈরি করেছেন। প্রধানমন্ত্রী 9.5 বছরে নরেন্দ্র মোদী মিটিংয়ের তারিখ ঘোষণা করে মিটিং যাননি। বিশেষ করে ভোটের সময় ঘটনা এর আগে নাই। মিজোরামে তিনি যাননি, কারণ তিনি জানেন ওখানে গেলে পরে মণিপুর থেকে যারা রাজ্যান্তরিত হয়ে বাধ্য হয়েছেন ওখানে গিয়ে আশ্রয় নিতে, ওখানে গেলে পরে তারা বিক্ষোভ দেখাবে। এই খবর পেয়ে আসবে তার মিটিং বাতিল করতে হয়েছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন, তিনিও যখন শুনলেন তিনিও তার প্রোগ্রাম বাতিল করলেন এবং ভোটের ফলও তাই দেখা গেল। ফলে ভাগ করো, সমতলের মানুষ, পাহাড়ের মানুষ ভাগ করো, সরকারে থাকতে হবে। এটা কোন জায়গায় যাচ্ছি আমরা? এটা একদলীয় স্বৈরশাসন শুধু বিচ্ছিন্নভাবে এভাবে বললে চলবে না। একটা ফ্যাসিস্ট সুলভ ভাবনা নিয়ে একদলীয় স্বৈরশাসনের দিকে যাচ্ছে। এখন ফ্যাসিবাদ কিন্তু 60-70 বছর আগের মতো যদি আমরা চিন্তা করি সেই মডেল, তাহলে ভুল হবে। কেমন না? সেই সময়ের মতো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আধুনিক বিশ্বের যে মানে চেহারা, তাতে দাঁড়িয়ে দক্ষিণ পন্থা যেভাবে এখন মানে দাবড়ে বেড়াবার চেষ্টা করছে, এটা শাসকরা ক্ষমতায় থেকে সমস্যা পীড়িত মানুষ যাতে বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থিত করে লড়াই করতে না পারে, তার জন্য বিশেষ করে যুব অংশকে দক্ষিণ পন্থার দিকে তারা ধাবিত করার চেষ্টা করছে। আমাদের দেশের মধ্যে এই জিনিস হচ্ছে। কাজে এটার পেছনে খুব মানে সূক্ষ্মভাবে এই যে আপনার ফ্যাসিবাদী যে ভাবনাগুলো, RSS মানেটা কি, এই ভাবনাগুলো নিয়ে একদলীয় স্বৈরশাসন, কোনো বিরোধিতা সহ্য করব না, কোনো প্রতিবাদী কণ্ঠ সহ্য করব না, খুব বিপজ্জনক। এই কারণেই তো আসন্ন নির্বাচনে তাদেরকে শুধু বিচ্ছিন্ন করলে চলবে না, পরাস্ত করতে হবে। এটা কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের স্বার্থে না। তাদের দলের কোন নেতা MLA হতে চান, কে মন্ত্রী হতে চান, এটা বড় প্রশ্ন না। দেশকে রক্ষা করতে হবে। দেশকে যদি রক্ষা করে না যায়, আপনি পশ্চিমবাংলা বাঁচাতে পারবেন, ভাসিয়ে রাখতে পারবেন? যদি না সমাজ সভ্যতা রক্ষা করতে পারেন, আপনার জীবনের মূল সমস্যার সমাধান কি করে হবে? এই সবটা জিনিস ওতপ্রোতভাবে যুক্ত। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ঠিক আছে, নমস্কার। নমস্কার।